অফিসের সবচেয়ে সুন্দরী ম্যাডামের সাথে আমার বিয়েটা হওয়ার পরেও আজকে আমি খুশি নেই। আর খুশি হবই বা কিভাবে? এত বড় লোকের মেয়েকে বিয়ে করার মতো জীবনের সবচেয়ে বড় ভুলটা আজকে করতে হলো। এখন আপনারা বলতেই পারেন বিয়ে করলে এতে আবার ভুল হওয়ার কি আছে। আসলে যার অফিসে কাজ করতো তার মেয়েকেই বিয়ে করতে হয়েছে। তাহলে মেয়ের বাবা যে কোটিপতি সেটা বুঝতেই পারছেন। এত বড় লোকের মেয়েকে বিয়ে করলে সেটা জীবনের ভুল ছাড়া অন্য কিছুই নয়। যে ভদ্রমহিলার কথা বলছিলেন তিনি মিশমি। ঈশানদের থেকে মিশমিদের অবস্থা অনেক বেশি ভালো। আগে অবশ্য এমন ছিল না, কিন্তু কোনো এক কারণবশত ওদের বাবার ব্যবসাটা 6 মাস আগেই একদম পথে বসে গেছে। শেষে উপায় না পেয়ে সব কিছু বিক্রি করে দিয়ে ব্যাংকের ঋণটা শোধ করতে হয়। তারপর থেকেই দুই ভাই চাকরি করে সংসারটা চালাচ্ছে। দুই ভাই এখন আর আব্বুকে কিছু করতে দেয় না। আগে যখন ওদের অবস্থার উন্নতি ছিল তখনই ভাইয়ের সাথে এক বড় পরিবারের মেয়ের বিয়ে হয়। আর বিয়েটা বেশ ধুমধাম করে হয়েছিল। কিন্তু তার কয়েক মাস পরেই ওদের পরিবারে একটা অশুভ ছায়া নেমে আসে, যার জন্য সব জায়গা থেকেই আব্বুর ব্যবসায়ে দুঃসংবাদ আসতে থাকে। কথায় বলে না, যখন অবস্থার অবনতি হয় সব দিক থেকেই খারাপ অবস্থা ঘুরে ফিরে সামনে আসে। ঠিক তেমনটাই হয়েছিল। তারপর থেকে দুই ভাই পরিবারের হাল ধরে। ঈশানও পরিস্থিতির কারণে পড়ালেখাটা ছেড়ে দেয়। তারপর চাকরি খোঁজ করেছিল। কিন্তু অন্যদিকে ভাবির বাবার বেশ বড় ব্যবসা ছিল। সেক্ষেত্রে ভাবি তার বাবাকে বলে ঈশানের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। ঈশানের ভাইয়া অনেক আগে থেকেই ওদের জন্য আরেকটা কোম্পানিতে ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ছেলেটার শ্বশুরের ব্যবসায় কোনো রকমে নিজের যোগ্যতা ছাড়া চাকরি নিতে চায়নি। কিন্তু শেষে উপায় না পেয়ে শ্বশুরের জোড়াজুড়িতে চাকরিটা করতে বাধ্য হয়েছে ছেলেটা। আর এই বিপদের দিনে ওরা পাশে দাঁড়িয়েছে সেটাই বা কম কিসের। সেজন্য ভাইয়া মুখ বুজে সব কিছু করতে বাধ্য হলো। 5-6 জনের সংসারের একজনের চাকরিতে কি আর চলে? সেজন্য ঈশানও পড়ালেখাটা ছেড়ে দেয়। চাকরির জন্য মাস দুয়েক এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। তারপর ভাবি ওর সাথে কথা বলে ঈশান ভাবির প্রস্তাবটা মানতে চায়নি। আর প্রস্তাবটা ছিল যেন ওনাদের অফিসে কাগজপত্র নিয়ে গিয়ে ওনার আব্বুর সাথে দেখা করে। কিন্তু ছেলেটা আত্মসম্মানবোধ থেকে নিজেই ওদের অফিসে যেতে চায়নি। কিন্তু কি আর করা, দিন শেষে সেই উপায় না পেয়ে ভাইয়ের কথাতে আর আব্বুর জোড়াজুড়িতে চাকরিটা করতে হয়। ভাবি আব্বুর সাথে কথা বলে ঈশানকে অফিসে পাঠানোর ব্যবস্থা করে। আর অফিসে এসে যেন ঈশান অনেক বেশি অবাক হয়, কারণ এই অফিসটাতে এমডির দায়িত্ব পালন করতো ভাবির বোন, অর্থাৎ ও সিনিয়র বেআইন মিশমি। মিশমি মেয়েটা অত্যন্ত লেভেলের রাগী, কারণ বিয়ের দিন থেকে ঈশান দেখে আসছে মেয়েটা প্রচুর পরিমাণে রাগী। বিয়ের দিন এক ছেলে মিশমিকে প্রপোজ করার কারণে মেয়েটা ওকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরেছিল। এমনকি সবার সামনে অপমানিত হয়ে ছেলেটাকে ছেলেটাকে বিয়ে বাড়ি থেকে পালাতে হয়েছিল। তারপর থেকেই ঈশান ওই মেয়েকে নিয়ে কিছু ভাবা তো দূরে থাক, ওর আশেপাশেও আসে না। তবে যে যাই বলুক, মেয়েটা দেখতে কিন্তু হেভি লেভেলের কিউট। যে কোনো ছেলের প্রথম দেখাতেই মেয়েটাকে পছন্দ করবে। কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে ঈশান বরাবরই একটু দূরত্ব বজায় রাখে। সেজন্য কখনো এসব নিয়ে ভাবা হয়নি। কলেজে কতগুলো মেয়ে ওকে প্রপোজ করলেও ঈশান ফিরিয়ে দিয়েছে। ঈশান জানে অনেকেই ওকে পছন্দ করে, সেটা ওদের টাকা পয়সা থাকাকালীন সবাই করেছে। কিন্তু যখন থেকে পরিবারের অবস্থার অবনতি হয়েছে তখন থেকে আর আশেপাশে মেয়ে মানুষের আনাগোনাও দেখা যায় না। আজ বাদে কাল এগুলো হারিয়ে যাবে, সেটা ঈশান ভালোভাবেই জানতো। প্রকৃতপক্ষে সেই আপনাকে ভালোবাসে যে সারা জীবন আপনার পাশে থাকবে। ঈশান মাস দুয়েক যাবৎ মিশমিদের অর্থাৎ ভাবির বাবার অফিসে জবটা করছিল। এরই মাঝখানে মিশমি মেয়েটা ওর সাথে বেশ খানিকটা রাগারাগি আর কাজের জন্য বকাঝকা করেছে। কারণ মিশমি মেয়েটার কাজই হচ্ছে নানান ভুল ধরে অফিসের কলিগগুলোর সাথে সিন ক্রিয়েট আর রাগারাগি করা। সেজন্যই ঈশান নিজের কাজটা ভালোভাবেই করার চেষ্টা করে। এরই মাঝখানে ভাবির বাসা থেকে তার বোনের বিয়ে দেওয়ার জন্য পাত্রের খোঁজ করতে থাকে। আর পাত্রের খোঁজ করার পর থেকেই ঈশান ভেবেছিল মেয়েটার বিয়ে হয়ে গেলে ও আর অফিসে আসবে না। কিন্তু বিয়ের দিন এসে যে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে সেটা কখনো কল্পনাও করেনি ঈশান। কারণ ভাবির বোনের যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, ছেলেটা নাকি বিয়ের দিন সকালে এসে বেঁকে বসেছে।
শেষে উপায় না পেয়ে যখন ছেলেটাকে জোর জবরদস্তি নিয়ে আসছিল বিয়ের জন্য, তখন মাঝপথ থেকে ছেলেটা গাড়ি থেকে নেমে এক প্রকার পালিয়ে যায়। ছেলের এরকম কর্মকাণ্ডের জন্য ওর পরিবার ভাবির পরিবারের সবার হাতে পায়ে ধরে মাফ চেয়েছে। তারপরও মেয়ের পরিবারের এক প্রকার রেগে গিয়ে ছেলের বাবাকে হুমকি ধামকি দেয়। আর এটা হওয়াটাই স্বাভাবিক। বিয়ের দিন এসে যদি ছেলে বলে বিয়ে করবে না, তাহলে এরকম মশকরাতে কেই বা সায় দিবে? যেহেতু ভাইয়ের শ্বশুর বাড়ি, তাই সহ পরিবারে ইনভাইট করা হয়েছিল ঈশানকে। ইনভাইট রক্ষা করতে এসে শেষে উপায় না পেয়ে মেয়েটার মান সম্মান আর তার পরিবারের মান সম্মান বাঁচাতে ভাই আর ভাবি জোড়াজুড়িতে ভাবির বোন অর্থাৎ ভাই শালিকে বিয়েটা করতে হয়েছে। মেয়েটা ওর দেখার সবচেয়ে সুন্দরী হলেও ব্যবহারটা খুবই বাজে। যেমন সুন্দরী চেহারা, তার থেকে ব্যবহারটা আরও অধিক পরিমাণে খারাপ। তাই ঈশান মেয়েটার থেকে সবসময় দূরে সরে থাকতো। আর ঈশান জানতো ওর কোনো যোগ্যতা নেই এই মেয়েটা নিয়ে অন্য কিছু ভাবার। যে এটা চলে গেছে সেটা নিয়ে ও আর ভাবতে চায় না। আর যখন থেকে আপুর ব্যবসাটা পথে বসে গেল, তখন সব কিছু বিক্রি করে দেওয়ার পর ওসব বিষয়টা সহ্য করতে পারেনি, যার জন্য বেচারা স্ট্রোক করে বসেছিল। তারপর থেকেই দুই ভাই পরিবারের হাল ধরেছিল। বিয়ের দিন এসে যখন জানতে পারলো বর আসেনি, তখন মেয়ের বাবা অর্থাৎ ঈশানের ভাইয়ের শ্বশুর ওর ভাইয়া আর আপুর হাতে পায়ে ধরেছিল যেন এই বিয়েটা কোনো রকমে না আটকে যায়। ঈশানও ভাইয়ার শ্বশুরকে রিকোয়েস্ট করেছিল, কারণ এরকম একটা রাগী মেয়েকে বিয়ে করা ওর পক্ষে অসম্ভব ছিল না। মিশমি যে কখনো ঈশানের সাথে থাকবে না সেটাও জানতো। তারপর আবার ভাবি হাতে পায়ে ধরতে গেলে শেষে ছেলেটা আব্বু আম্মু জোড়াজুড়িতে বিয়েটা করতে বাধ্য হলো। বিয়ে শেষে অনেকক্ষণ যাবৎ শ্বশুর বাড়িতে ডাইনিংয়ে বসে সবার সাথে কথা বললে ভুল হবে। সবার সাথে মান সম্মান বাঁচাতে গিয়ে শেষে নিজের জীবনটা নষ্ট করে বসলো। এটা নিয়েই ভাবছিল ঈশান। সবাই কথা বলছিল, তখন ভাইয়া ঈশানের কাঁধের উপর হাত রাখতেই একটু হাসার চেষ্টা করলে ভাইয়া বলতে লাগলো, এত কি ভাবছিস বলতো? ভাবার মতো কিছুই আর রাখলো না। আজকে জীবনের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে তোমরা আমাকে ফেলে দিলে। তুই যেসব নিয়ে চিন্তা করছিস তেমন কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। কদিন বাদেই দেখবি তোরা দুজন দিব্যি একসাথে থাকবি আর সংসারও করতে পারবি। তোমার শালিকাকে দেখে তোমার একবারও মনে হয়েছে সে আমার সাথে থাকতে পারবে? এরকম একটা রাগী মেয়েকে বিয়ে করার থেকে সারা জীবন একা থাকা ভালো ছিল ভাইয়া। এসব কথা বলতে হয় না। এখানে এখানে সবাই বসে আছে, এরকম করে বললে ওদের খারাপ লাগবে। তাহলে আমার জীবনটা নষ্ট করে দিয়ে কি তোমাদের একটু খারাপ লাগছে না? তোমাদের কি মনে হচ্ছে না তোমরা আজকে আমার সাথে যেটা করলে সেটার জন্য জীবনে আমাকে কি কতটুকু বাজে আর কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে? তুই তো জানিস তোর ভাবির পরিবার আমাদেরকে ঠিক কতটুকু সাহায্য করেছে। আমাদের একটা বাজে পরিস্থিতির মুখ থেকে আমাদের বাঁচিয়েছে। এখন যদি ওদের সামান্য এই আবদারটুকু আমরা রাখতে না পারি, আত্মীয় হয়ে যদি ওদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে কত বাজে হবে বিষয়টা একটাবার ভাবতে পারছিস? আমি কিছু ভাবতে চাইছি না ভাইয়া, আমি শুধু দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে আছে। কারণ যে মেয়ের সাথে বিয়ে দিয়েছো সে কী পরিমাণে ভালো মানুষ সেটা তোমরা জানো না। অফিসে গিয়ে যদি একদিন দেখতে যে কী পরিমাণে বাজে ব্যবহার এই মেয়ে মানুষের সাথে করে, তাহলে কখনোই এর সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে না। আর করবে নাই বা কেন? তোমরাই তো জোর করে বিয়ে দিলে। কাকে কি বলছি? আর দিন শেষে যখন জানতে পারবে যে তোমার ভাইয়ের সাথে কখনোই সুখে থাকতে পারবে না, তখন তোমরা কি করবে বলো আমায়? এরকম কিচ্ছু হবে না। দেখ ভাই, বিয়ের আগে মেয়েরা এরকম একটু আধটু থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। মেয়েরা একটু রাগী যদি থাকে, কিন্তু বিয়ের পর দেখবি স্বামীর আদর ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যায়। তুই চেষ্টা করবি ওর কাছাকাছি থাকার, ওকে ভালো রাখার। তোমার কি মনে হয় এই মেয়ে আমাকে ভালো থাকতে দেবে? কখনোই না। এই মেয়ের মতো একটা বাজে বজ্জাত মেয়ে আমি জীবনেও দেখিনি। যে পরিমাণে রাগী আর অফিসে যাবার পর থেকে আমার হাজারটা ভুল ধরেছে, হাজারবার বকাঝকা করেছে। তোমার মনে হচ্ছে উনি এইসব বিষয় মানবে? কখনোই না। ও যত বড় লোকের মেয়ে ঠিক তত বড় লোক কাউকে ডিজার্ভ করে বলবে। দেখবে দিন শেষে আমাকে
হাজারটা কষ্ট দিবে, বাসই রাতেই না বলে ফেলে আমার থেকে ডিভোর্স চাই, তাহলে বিষয়টা তোমাদের আমি বলবো, আর তারপর তোমরা কি করো আমিও সেটা দেখতে চাই। ঈশান কথাটা বলেই ভাবির বোন অর্থাৎ অফিসের ম্যাডামের রুমের দিকে যেতে লাগলো, কারণ আজকে ওদের এ বাসাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিয়েটা হতেই রাত 10টা বেজে গেছে, আর 11টা অবধি কথা বলে ঈশান শেষে রুমে আসলো। ভাবির আব্বুই এখান থেকে ওদের যেতে দেয়নি। ঈশান রুমের সামনে এসে দাঁড়ালে এরই মাঝখানে ভাবি এসে ওকে পিছন থেকে ডাকলো। ঈশান একটু হাসার চেষ্টা করে ভাবির দিকে তাকালেই উনি বলতে লাগলেন, ভাই, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। এরকম মোটা একটা সিদ্ধান্ত নেয়ার জন্য আমি আসলেই দুঃখিত। এই মুহূর্তে আব্বুর আর পরিবারের সম্মানটা বাঁচানোটা অনেক বেশি জরুরি ছিল। তাছাড়া তোমাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব এই উপকারের জন্য ভাইয়া। না না ভাবি, আপনারা আমাদের এই বিপদের দিনে যে পরিমাণে উপকার করেছেন তার কাছে তো এটা কিছুই না। তবে একটা কথা কি বলেন তো ভাবি, আমি নিজেকে এখন বর্তমানে একটা খেলার পুতুল ছাড়া আর কিছুই ভাবছি না। আপনারা যেভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করতে পারেন। এখন আপনার হয়তো আমার কথাগুলো খারাপ লাগছে, কিন্তু দিন শেষে আপনি জানতে পারবেন আমি ঠিক এই কথাগুলো কেন বলেছিলাম। ভাবি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে এবার ঈশান ওনার সামনে দুহাত জোর করে করুণ কণ্ঠে বলতে লাগলো, আপনাদের এত বড় উপকারের জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কিন্তু আপনার বোনের সাথে আমার পক্ষে আমার মতো ছেলে কখনোই মানিয়ে নিতে পারবে না। ভাবি, আপনারা জোর করে হয়তো আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য বিয়েটা দিয়েছেন, কিন্তু দিন শেষে দেখবেন আপনার বোন নিজে আমাকে মেনে নিচ্ছে না। আমি জানি এখন আপনি বলবেন সব ঠিক হয়ে যাবে, আরও সব কিছু মানিয়ে নেবে, কিন্তু এরকম কিছু হবে না ভাবি। এসব গল্প সিনেমাতেই হয়, তারপরও আমার চেষ্টা থাকবে। আমি জানি আপনি আমার কথাতে আপনার খারাপ লাগছে, কিন্তু আপনি কাল সকালেই জানতে পারবেন আপনার বোন আমাদের বাড়িতে থাকতে চায় না। আমাদের মতো পরিবারের গরিবদের সাথে আপনার বোন কখনোই মানিয়ে নিতে পারবে না। আপনি দুদিন বাদে এই সবটা জানতে পারবেন। আপনি তো আমার থেকে আপনার বোন সম্পর্কে ভালো জানেন, তারপরও কেন এরকম একটা কথা কি করে বলছেন আপনার বোন আমার সাথে মানিয়ে নেবে? তুমি তো চেষ্টা করতেই পারো ভাইয়া, একটু চেষ্টা করে দেখবে, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাছাড়া ওর ব্যবহারটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। তুমি কিন্তু ভালোবাসা দিয়ে ওকে নিজের করে। সম্ভব না। ভালোবাসার মতো মানুষ আপনার বোন না। আপনার বোনকে ভালোবাসা কারো পক্ষেই সম্ভব না। যে মেয়ে নিজেকে অনেক বড় মনে করে সে মেয়ে কখনো কারো ভালোবাসা পাবে না, এটা আপনি শিওর থাকেন। যাই হোক, আমি হাতের খেলার পুতুল, আমার কিছু করার নেই, আমি চেষ্টা করে যেতে পারি। ঈশান জানে ভাবির মন খারাপ হয়েছে, কিন্তু কিছুই করার নেই। ওনার জন্যই আজকে এরকম একটা বিপদ ঈশানকে পড়তে হলো। জীবনে কি এমন ভুল করেছিল যে এরকম একটা মেয়েকে বিয়ে করতে হলো? এর থেকে তো একটা হাত পা না থাকলেও তাকে নির্দ্বিধায় বিয়ে করে নিত ঈশান। তার ব্যবহারটা যদি খারাপ না হতো, কি কুক্ষণে যে আজকে বিয়ে বাড়িতে এসেছিল সেটাই শুধু ভাবছে ছেলেটা। অবশ্য বারণ করেনি এখানে আসবে না বলে, আর যা হবার ছিল সেটা তো হতোই। হাজারটা চিন্তা ভাবনা করতে করতে রুমে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখলো মেয়েটা বেডে বসে ফোন চালাচ্ছে। ঈশান পাগড়িটা এক জায়গায় রেখে দিয়ে তারপর মেয়েটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েটা ওর দিকে রাগি চোখে তাকিয়ে বলতে লাগলো, তুই যদি ভেবে থাকিস আর 10জন মেয়ের মতো আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়ে তোর পায়ে হাত দিয়ে সালাম করব, তাহলে সেটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ওসবকে একটা বিলাসিতা মনে করি। আমি জানি আপনি কি বলতে চান, যা বলতে চান সেটা সরাসরি বলেন। মানে? আপনাদের ভাষাতে আমরা গরিব ভিখারি, যদিও সেটা আপনার শ্বশুর বাড়ি এখন, কিংবা আপনার বোনের শ্বশুর বাড়ি আগে থেকে, তারপরেও আপনার ভাষায় আমরা ছোট লোক। যাই হোক, আপনার যা বলার আছে আপনি বলতে পারেন। গুড, দিন শেষে নিজেদের চিনতে পেরেছিস, সেটাই অনেক। আর হ্যাঁ, একটা কথা, আমি এই বিয়েটা করতে চাচ্ছিলাম না। আব্বু মুখে বারণ করার পরেও ওরা বিয়েটা ঠিক করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুই এসে আরও বেশি বড় ঝামেলা পাকিয়েছিস। তোর মতো একটা হাদাকে আমার বিয়ে করতে হয়েছে, নাইলে তোর মতো গাধাকে কেউ বিয়ে করার জন্য রাজি হবে না। আর তোর আছে কি রে যে তোকে কেউ বিয়ে করবে? আমিও চাইনি ম্যাডাম আপনাকে বিয়ে করতে। অফিসের ম্যাডাম আর বড়লোকের মেয়েকে বিয়ে করার মতো ফুল
জীবনে করার থেকে সারা জীবন একা থাকা ভালো, জানেন তো? তোর মতো একটা আতপাগলকে আমি বিয়ে করেছি, সেটাই তোর জন্য অনেক বড় ভাগ্য। তবে ভুলেও কিন্তু আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু। বয়সে সিনিয়র হতে পারেন আর নামে মাত্র বউ হতে পারেন, তারপরও ওরকম করার কোনো ইচ্ছা আমার নেই। আর আপনি কেমন সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কেমন রে? আমি ঠিক করে বলতো। কেমন রে? আমি ঠিক করে বলতো। আমি কেমন যদি বলতে না পারিস তাহলে কিন্তু। আপনি রাখবেন, যদি অহংকারী আপনার থেকে রাগী মেয়ে আমি দুটো দেখিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সাথে কেউ ইচ্ছে করে বিয়েটা করতে চাইবে না। তোকে কেউ করতে বলছিল? মাঝখান থেকে তোর মতো একটা গরু এসে আমাকে বিয়ে করে আরও বিপদে ফেলে দিল। তোকে আমি বলতেও পারিনি আমি তোকে। বিয়ে তো দূরে থাক, কাউকে বিয়ে করতেই চাইনি এই মুহূর্তে। সেটা কিন্তু আপনার পরিবারকে বলতে পারতেন। খামাখা আমাকে বিয়ে করে আমাকেও বিপদে ফেললেন, আর নিজেও এরকম একটা বিপদে পড়লেন। তোকে কি বিপদে ফেলবো রে? তুই তো আমাকে উল্টা একটা গ্যারা করে ফেলে দিলি। আমি আমি আমার বয়ফ্রেন্ডের জন্য বিয়েটা করতে চাচ্ছিলাম না। ও বাইরে থেকে আসবে, তারপর ওর সাথে। যা ইচ্ছা তাই করতে পারেন, আমার দেখার বিষয় না। তবে আপনি পরিবারের সবাইকে বলতে পারেননি। যা ইচ্ছা তাই করতে পারেন, আমার দেখার বিষয় না। তবে আপনি পরিবারের সবাইকে বলতে পারেননি। আপনি কি এতটাই বাচ্চা যে আপনার মুখ দিয়ে কথা বের হয়নি? মেয়েটা কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে রইল। ঈশান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলতে আরম্ভ করলো। যে মেয়ে অফিসের সবার সাথে মিসবিহেভ করে বেড়াতে পারে, তার মুখ দিয়ে কি কখনো বের হয়নি সে অন্য কাউকে ভালোবাসে? তোর মতো গাধা কি বিয়ে করার আগে রাফিনকে বিয়ে করা ভালো? আমার একমাত্র শত্রু হয়েছিস তুই, কারণ তোর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। তাহলে আমার বেবি দেশে আসলে আমি ওকে বিয়ে করে নিতাম। আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। তবে একটা কথা বলুন তো, আপনি ওই ছেলেটাকে কতদিন যাবত চেনেন? তোর সাথে এত কিসের কথা রে? তোকে আমি কেনই বলতে যাবো এসব কথা? সবচেয়ে বড় কথা হচ্ছে, যতদিন ধরেই চিনি তোকে, এত কৈফিয়ত কেন দেবো আমি তোকে? বড়লোকের ছেলে হলেও ছেলেটা আপনার সাথে লাভের জন্য মেলামেশা করছে, সেটা একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তুই কি করে বুঝলি? ও তো দেশেই নেই। তুই ওকে কখনো দেখিসনি? দেখেছিস ও কত কিউট জানিস? তোর মতো এত গাধা নয়। জানতে হয় না, বড়লোকের এরকম রাগী মেয়েগুলোর পেছনে ছেলেরা এই জন্যই পড়ে থাকে, যেন তাদের থেকে টাকা পয়সা হাতে নিতে পারে। না হলে আপনার মতো এত রাগী আর জেদি মেয়েকে কেই বা বিয়ে করতে চায়? তোর থেকে কিন্তু আমি এত কথা শুনতে চাইনি। আর আর একটা কথা যদি বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। আমি জানি ম্যাডাম আপনি কতটা খারাপ হতে পারেন, এই জন্য মানুষের সাথে কত বাজে ব্যবহার করতে পারেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। একটা কথা, আপনি যেদিন ইচ্ছা করে চলে যাবেন সেটা ভালো কথা, তবে পরিবারের সবাইকে জানিয়ে দেবেন আপনি বিয়েতে থাকতে চান না। বিয়ে মানে কিসের বিয়ে? তুই কিসের বিয়ের কথা বলছিস? এটা কোনো বিয়ে হলো? বিয়ের মতো একটা নাটক সাজানো হয়েছে তোর মতো একটা ছোট লোককে আমার বিয়ে করতে। যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু মান সম্মান যেমন আপনাদের আছে তেমনি আমাদেরও আছে। তাই যখন চলে যাবেন তখন সবাইকে জানিয়ে দেবেন। এতই যদি অহংকার, তাহলে লজ্জা করে না এসব কথা বলতে? সবাইকে জানিয়ে তারপর যাবেন, একা আমার ঘরে দোষ যাবেই দিবেন না। ঈশান বেড থেকে একটা বালিশ নিয়ে গেলে মিশমি একটা হুঙ্কার দিয়ে উঠল আর ওর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে বলতে আরম্ভ করলো। খবরদার, ভুলেও এখানে থাকার চিন্তা ভাবনা করিস না। এক্ষুনি বের হ রুম থেকে। আর তুই যদি ভেবে থাকিস তুই আমার কাছে আসার চেষ্টা করলেই আমি তোর সাথে সবটা মেনে নেব, তাহলে সেটা তোর ভুল ধারণা। আমি সবটা জানি, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। কতদিন থাকবেন সেটা আপনার বিষয়। তবে একটা রিকোয়েস্ট, পরিবারের সবাইকে জানিয়ে দিবেন যে আপনি আমার সাথে থাকবেন না, তাহলে দোষটা আমার একার হবে না। কারণ আপনার বোন খুব বড় মুখ করে ফেলেছে, আপনি সবটা মেনে নেবেন। কিন্তু ওরা তো আর জানে না যে আপনি ঠিক কতটা বদমেজাজি আর কতটা ভালো, সেটা ওদের জানার দরকার। আমি তোকে এত জ্ঞান দিতে বলিনি। তুই এক্ষুনি এখান থেকে বের হ। আর আমার আশেপাশেও যেন তোকে আর না দেখি। তোকে তো আমার দু চোখে দেখতে ইচ্ছে করছে না। তোর জন্যই আজকে আমার বিয়েটা করতে হয়েছে, নাহলে এইবার তোর মতো গাধাকে কেউ বিয়ে করতে রাজি হবে? ঈশান আবারও বালিশটা নিতে গেলে মেয়েটা ওকে কষিয়ে একটা থাপড় বসালো। ঈশান অসহায় চোখে মেয়েটার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ভয় নেই, আমি আপনার কাছে আসবো না। কিন্তু আজকে রাতের মতো রুমে থাকতে দিন, নাইলে বাইরের কেউ যদি দেখে আপনি আমাকে রুমেই থাকতে দেননি, তাহলে আপনার আব্বু আম্মুর সম্মানটা নষ্ট হবে। আর যার জন্য এত কিছু, সেই সম্মানটাই থাকবে না। একদম না।
তোকে দিয়ে আমি কোনো প্রকার বিশ্বাস করতে পারছি না। তুই তুই এক্ষুনি রুম থেকে বেরোবি। কোনো রকমেই আমি বিশ্বাস করতে চাইছি না, কারণ তোকে তোকে আমি দেখেছি তুই আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকিস, আর আজকে যখন সুযোগ পেয়েছিস তুই সেই সুযোগটা নিবি না। হ্যাঁ, তার কোনো গ্যারান্টি আছে নাকি? এক্ষুনি কেন বেরো। শেষে মেয়েটার সাথে অনেকক্ষণ বাক বিতণ্ডা চলার পর ঈশানকে রুম থেকে বেরিয়ে যেতে হলো। ঈশান উপায় না পেয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তারপর রুমের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কারণ মেয়েটা ওকে ঠেলে রুমের বাইরে বের করে দিয়েছে। অনেকক্ষণ ডাকাডাকির পরেও মিশমি দরজা খুলল না। ঈশান অবাক হলো এটা ভেবে যে মেয়েটা ওর সাথে এরকম বিহেভ প্রথম দিনই করছে, তাহলে সারা জীবন একসাথে থাকা তো দূরে থাক, যে কয়েকদিন ওর সাথে থাকবে সেই কয়েকদিন যে কী পরিমাণে বাজে ব্যবহার ওর সাথে করবে আর কী পরিমাণে যে ওর সাথে সিন ক্রিয়েট করবে সেটাই ভাবছে। ওর পরিবারের মানুষগুলোর সাথেও যদি এরকম করে সেটাই ঈশানের জন্য অনেক বেশি কষ্টের কারণ হবে ভেবেই দরজার সাথে পিঠ ঠেকিয়ে সেখানে বসে পড়ল ছেলেটা। তারপর চুপচাপ বসে রইল। কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা জানে না, কিন্তু পরদিন যখন ঘুম ভাঙলো উঠে দেখলো ভাবি ওর সামনে দাঁড়িয়ে আছে, আর ভাবির আম্মু সেখানেই আছে। ঈশান ওদের দেখে দাঁড়ালো, তারপর হাসার চেষ্টা করতেই এবার শাশুড়ি আম্মু বলতে লাগলো, কি হয়েছে বাবা, তুমি এখানে শুয়ে আছো যে? আর রাতে কি রুমে যাওনি নাকি? আপনার মেয়ে রুম থেকে বের করে দিয়েছিল, ওরে নাকি এই বিয়েটা মানেই না। আন্টি, আমি এই জন্যই বারবার আপনাদের হাতে পায়ে ধরেছিলাম যে আমার সাথে এত বড় অন্যায়টা আপনারা করবেন না, কিন্তু দেখেন প্রথম দিনই তার ফলাফল আমাকে ভোগ করতে হলো। জানি না জীবনে কি পাপ করেছিলাম যে আপনার মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে। ঈশান কথাটা বলেই ভাবির দিকে তাকিয়ে হাসতে লাগলো। এরই মাঝে মিশমির আম্মু জোর করে আজ ডাকাডাকি করতেই মিশমির রুমের দরজা খুলল। তারপর আম্মু আর বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে এবার কিছু বলতে যাবে তার আগেই ওর গালে একটা থাপ্পড় বসালো। মেয়েটা অবাক হয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে রইল। তখন উনি বলতে লাগলেন, তোমার লজ্জা করে না এরকম একটা কাজ করতে? ছেলেটাকে রুমেই থাকতে দাওনি, বিয়েটা মানো না, করতে চাও না, সেটা কালকে বলে দিলে পারতে। তোমার আব্বুর মুখের উপর বলতে পারোনি? এত সাহস যখন, যে ছেলেটা কিনা পরিবারের সম্মান বাঁচানো, তার সাথে এরকম একটা কাণ্ড ঘটাতে লজ্জা করে না? মিশমি কিছু বলতে যাবে তার আগেই ওর আব্বু রুমে ঢুকলো আর বলতে আরম্ভ করলো, আম্মু, লজ্জা তো আমার করছে এটা ভেবে যে ওরা আমাদের সম্মান বাঁচাতে আসলো, আর তুই কিনা আজকে ঈশানের সাথে এত বড় একটা বাজে ব্যবহার করে ফেললি। ছেলেটা বাসায় গিয়ে সবটা বলে দেয়, শ্বশুর শাশুড়ির সামনে আমার মান সম্মান থাকবে বা? আমি তো বিয়েটা করতে চাইনি, তোমরা আমাকে কেন জোর করে? আম্মু, ওরকম একটা লম্পটের সাথে সবসময় ঘুরে বেড়াও, সেটা তোমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই না? তোমার এইটুকুর জন্য লজ্জা হওয়া উচিত যে ছেলেটা পরিবারের সম্মান বাঁচালো, আর তার সাথে এরকম একটা কাজ করতে তুই দুইবার ভাবলি না? মিশমি আর কিছু বলার আগেই কষিয়ে গালে দুটো থাপ্পড় পড়ল। মিশমির বোন এসে কষিয়ে ওকে একটা থাপ্পড় বসিয়েছে। ঈশানের খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে মহিলার সাথে কোনো কিছু বলার আগে নিজে নিজেই শোধটা পেয়ে যাচ্ছে। আর ওরই বা কী করার আছে? কালকে রাতে এরকম বিহেভটা না করলে পারতো, বিয়ে করবে না তাহলে সেটা ভদ্র মহিলার মতো বলে দিত। এখন এমন কাপুরুষের মতো মুখ লুকিয়ে এসে ওর সাথে মিসবিহেভ করা হচ্ছে। ঈশান ভাবছে যে বাসায় যাওয়ার পর যখন ওর সাথে বিয়ে করবে তখন ওর বোনের সাথে বিষয়টা বলবে, আর বলবে নাই বা কেন, ওদের জন্যই তো ওকে বিয়েটা করতে হয়েছে, না হলে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। সব জল্পনা কল্পনা কাটানোর পর শেষে ঈশান বউ নিয়ে বাসায় ফিরল। আর সকালবেলাতেও মেয়েটার উপর দিয়ে এক প্রকার ঝড় বয়ে গেছে, কারণ ওর বাবার হাত থেকেও মার খেতে হয়েছে মিশমিকে। আরও বাজে কিছু হবে সেটা ভেবেই মেয়েটা চুপচাপ করেছিল। শ্বশুরবাড়ির লোকজন ঈশানের হাতে পায়ে ধরে অবস্থা খারাপ করে ফেলেছে, হাজারবার ক্ষমা চাইলো। আর মিশমির মাথা কাটা যাচ্ছিল এটা ভেবে যে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করতে হয়েছে, তার উপর আবার এরকম করে মান সম্মানের ফলতা হলো। আবার আব্বু হাজারটা কথা তো বলেছেই, আর উল্টো থ্রেটও দিয়েছে, বলেছে যেন এ বিষয়ে কোনো কমপ্লেন ওদের কাছে না আসে, তাহলে হয়তো ওর সাথে আব্বুর বোঝাপড়া করবে।
আর ঈশানকে সতর্কীকরণ করে দিয়েছে যেন মেয়ে কোনো রকম বেগরবাই করে আর সংসারে কোনো অশান্তি করে তাহলে যেন ওনাকে জানায়। ঈশান যেন বিষয়টা পেয়ে বসলো, তাই বাসায় আসার পর মেয়েটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। রুমে এসে দেখলো মেয়েটা গম্ভীর মুখে বসে আছে। তখন ঈশান একটু আদুরে সুরে ডাকতে ডাকতে এসে পাশে বসে ওর একটা হাত ধরে বলতে লাগলো, বউ, ও শোনা বউ, এরকম রাগ করে থাকলে হয় বলো? তুমি না আমার বউ? তোর উপরে যে রাগ হচ্ছে না, তোর জন্য আব্বু আমাকে এত কথা শোনালো, তোর জন্য আমাকে মার খেতে হয়েছে। তোকে তো আমি আমাকে মেরে ফেলতে ইচ্ছা করে ফেলো, তাহলে তোমাকে জেলে যেতে হবে। স্বামীকে খুন করার ইতিহাসটা তুমি জীবনের প্রথমবার না হয় করে ফেলো, তাহলে তো আর কথাই থাকলো না। একবার খালি রাফিন দেশে ফিরুক, তারপর দেখবি এই বিয়েটাকে আমি লাথি মেরে ওর সাথে চলে যাবো। আর তোর সাথে কে সংসার করবে রে? হ্যাঁ, তাহলে তো এই বিষয়টা শ্বশুর শাশুড়িকে জানাতে হয়। ঈশান কথাটা বলেই এবার শ্বশুরের নাম্বারে ডায়াল করতে গেলে মিশমি তাড়াহুড়ো করে ওর থেকে ফোনটা নিয়ে বলতে আরম্ভ করলো, কি করতেছো তুমি? আমি তো একটু মজা করলাম, আর তুমি কিনা সেটাও আব্বুকে বলে দিচ্ছ। আমি তো একটু রাগ করছি শোনা। এখন আমি তোমার সাথে সারা জীবন থাকবো। আপনি নিজেও কঠোর হবেন না আমার প্রতি, আর আমাকেও আপনার প্রতি হতে বাধ্য করবেন না। আপনি আমার সাথে থাকবেন না আমি সেটা জানি, তবে যাই হোক, একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি। আপনার যেদিন চলে যাওয়ার চলে যান, কিন্তু আমার বাড়িতে থেকে এখানে থেকে যদি কারোর সাথে অন্য কোনো ছেলের সাথে মেলামেশা কিংবা দেখা করতে যান, সেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে না। যেদিন চলে যায় সেদিন চলে গিয়ে তারপর যত খুশি ঠলাঠলি করবেন, তারপরও ভুলেও যেন আমার পরিবারের সম্মানে এক প্রকার কোনো প্রকার আঁচ না পড়ে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব বেশি খারাপ হবে। তুই কি খারাপ করবি রে? আমি জানি তো আমার বউ যে এরকম রাগী, সে যে কথায় কথায় এরকম রাগ দেখাবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তাহলে আমি শ্বশুরমশাইকে কল করি, কি কি বলো বউ? ঈশান ফোনটা নিয়ে নিলে তারপর একটু তার ছিল করে বলল। মিশমি আমতা আমতা করতে লাগলো, তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল। এতে ভেবেই হয়তো এখানে থাকলে ঈশানের সাথে রাগারাগি করবে। এরই মাঝখানে ভাবি এসে ঈশানের সাথে কথা বলতে আরম্ভ করেছে। কোনো কিছু বলেছে কি না তার বোন এটা নিয়ে কিছুক্ষণ কথা হলে মাঝখানে মিশমি ফ্রেশ হয়ে আসতেই তখন ঈশান বলতে শুরু করলো, ভাবি, আপনার বোনকে একটু রান্না করা শিখিয়ে দিবেন তো? আপনাকে একা একা কষ্ট করতে হয়, আর সারা জীবন কি একা একাই থাকবেন নাকি? যখন আমার বউ চলে এসেছে তখন আপনার বোনকে যেন একটু ভালো করে রান্নাবান্নাটা শিখিয়ে দেন। দিব ভাইয়া, অবশ্যই দিব। তাছাড়া দুই বোন যেহেতু একসাথেই থাকতে হবে। আর কে থাকতে চেয়েছে ওর সাথে? আমি থাকবো না তো ওর সাথে, কখনোই থাকবো না। মিসমি, আর একটা বাজে কথা যদি তোর মুখ দিয়ে বেরোয় না, তাহলে আমার থেকে তোর জন্য কেউ বেশি খারাপ হবে না, সেটা তুই খুব ভালো করে বুঝতে পারছিস। মিশমি মাথা নিচু করে ফেলল। মেয়েটা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করার জন্য। তখন ঈশান ভাবির সাথে কথা বলতে লাগলো। ভাবি ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে অনেকক্ষণ ওকে রিকোয়েস্ট করলো যেন বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা না করে। আমার বোনটা অনেকটা ছেলে মানুষ, আর তাছাড়া ও সবচেয়ে বড় কথা হচ্ছে ও আজ বাদে কাল দেখবে ঠিকই তোমাকে মেনে নিয়েছে। ও তোমার থেকে বয়সে বড় হলেও বুদ্ধিশুদ্ধি কিছুই হয়নি। ওকে সব সময় আমাদের দেখে রাখতে হয়েছে, কোথায় কি করে বসে না বসে। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চেয়েছিলাম। বাইরে থেকে আসার পর থেকে বোনটা খুব বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে, জানো তো ভাইয়া। আগে এরকম ছিল না। ওখানে ফুপি ওকে অনেক কার্ডের উপরে রেখেছিল। তারপর যখন দেশে আসলো তখনই এমন হলো। আমিও পড়ালেখার কারণে ব্যস্ত থাকতাম, আর তারপর যখন অফিসে যেতাম তারপর থেকে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। এজন্য বলছি কি, একটু চেষ্টা করে দেখো, সব ঠিক হয়ে যাবে ভাইয়া। চেষ্টা তো করব, কিন্তু আপনার বোন তো আমার সাথে কথাই বলতে চায় না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? কটা দিন যেতে দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যখন স্বামী নামক মানুষটাকে বুঝতে পারবে তখন দেখবে আর এরকম কথা বলবে না ভাইয়া। ঈশানের সাথে অনেক কথাই বলল ভাবি। তারপর রাতের খাবার খাওয়ার কথা বললে তখন মিশমি যেতে চাইছিল না। ঈশান উপায় না পেয়ে বউকে পাজাকুলা করে তুলে ওঠালো, যার জন্য মিশমি অনেক বেশি অবাক হলেও শেষে ঈশান একটা ধমক দিয়ে বলতে আরম্ভ করলো, আপনি খাবেন, আপনার 14 গোষ্ঠীও খাবে।
না মানে শুনুন ম্যাডাম, আপনি যতদিন এ বাসাতে আছেন ততদিন আমার আমানত। আপনার বাবাকে আমি কথা দিয়েছি আপনি আমি চেষ্টা করব আপনার সাথে থাকার। আপনি না থাকতে চাইলে সেটা অন্য বিষয়, তবে যখন চলে যাবে তখন দেখা যাবে। কিন্তু এখন বেগরবাই করতে পারবেন না। এই বাসাতে সবার সাথে ভালো ব্যবহার আর সম্পর্ক বজায় রেখে চলবেন। আমার সাথে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু ভুলেও যেন আমার পরিবারের কারোর সাথে খারাপ ব্যবহার করতে না দেখি। কারণ ওরা জানে ওরা যে মেয়েকে বউ করে এনেছে, ছেলের সে অন্তত আর যাই হোক অনেক ভালো হবে। আর কী রকম ভালো সেটা না হয় আমিই জানি, আর আপনার বোন জানো। অন্তত পরিবারের সামনেই আমাকে ছোট করে কিংবা এরকম কিছু বলবেন না যার জন্য ওরা কষ্ট পায়। ঈশানের এমন ধরনের কথাতে মেয়েটা ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান কথা বলার সময় কীরকম বিরক্তি নিয়ে বললেও ওর চোখে মুখে একটা আশঙ্কার ছাপ ছিল, যার জন্য ঈশানের গলাটা জড়িয়ে ধরে রেখেছে। ঈশান মেয়েটাকে পাজা খোলা করে একদম ডাইনিংয়ের কাছে এনে তারপর একটা চেয়ার টেনে বসিয়ে দিল। ভাবি কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই ঈশান নিজের সবার সামনে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, তোমার বোনের পায়ে একটু চোট লেগেছে। ওয়াশরুম থেকে বেরোনোর সময় পা পিছলে পড়ে যাচ্ছিল, তখনই পাটা একটু মচকে গেছে, তাই আর কি। ভাবি বিষয়টা বুঝতে পারলো যে সত্যি মেয়েটা আসতে চাইছিল না, তাই জোর করে এনেছে। উনি একটু মুচকি হেসে ওদের খাবার বেড়ে দিতে লাগলো। মিশমি খাচ্ছে তো না দেখে তখন ঈশান একটু রাগী চোখে তাকালো আর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, সবার সামনে এমন কিছু করতে বাধ্য করো না যার জন্য তোমার মান সম্মানটা নষ্ট হয়। সেটা কিন্তু খুব বেশি ভালো হবে না বউ। ঈশানের কথাতে মেয়েটা কেমন করে যেন তাকালো। ছেলেটা একটা ডেভিল হাসি মারতেই মিশমি খেতে আরম্ভ করলো। রাতে কিছুক্ষণ সবার সাথে কথা বললো। মিশমিও ডাইনিংয়ে বসেছিল ঈশানের পাশেই। মেয়েটা ছটফট করছিল, তখন ঈশান ওকে হাত দিয়ে একটু গুঁতো দিতেই মেয়েটা চুপচাপ হয়ে যাচ্ছিল। ভাবি ওদের এরকম কর্মকাণ্ড দেখছিল আর মুচকি মুচকি হাসছিল, ভেবেই যে দুজনকে একদম মানিয়েছে। দুজন দুই বিপরীতে আর দুই মেরুর মানুষ, ওদের জুটিটা একদম পারফেক্ট হয়েছে। মেয়েটা যত যে পরিমাণে বদমেজাজি আর ঈশান হয়েছে তার উল্টোটা। ওকে শিক্ষা দেওয়ার জন্য এই যথেষ্ট ছিল। ঈশান কথা বলা শেষ করে তারপর মিশমির হাত ধরে টানতে টানতে ওকে রুমে নিয়ে আসলো। ওদের এরকম কর্মকাণ্ড দেখে ভাই আর ভাবি তাকিয়ে রইল। তখন ভাবি ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার বোন যে পরিমাণে ঘাড়তেরা, তাতে তোমার ভাই পারবে তা ওকে শিক্ষা দিতে দেখো। হ্যাঁ, তুমিও কি কম তেরা ছিলে? সেই তোমাকে ঠিক করতে গিয়েই তো আমার 6 মাস লেগে গিয়েছিল। তারপর থেকেই না আমাদের প্রেম ভালোবাসা চলছে। তুমি কিন্তু সব জায়গায় বেশি বোঝো, আর এত কথা বলতে হয় না। চলো রুমে চলো। ভাবি ভাইয়াকে কথা বলা বন্ধ করিয়ে দিল। অন্যদিকে ঈশান রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিতেই মিশমি অবাক হলো। মেয়েটা আমতা আমতা করে বলতে লাগলো, তুই কি করতে চাইছিস? তুই কিন্তু একদম আমার কাছে আসবি না। তোর তোর হাবভাব কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। বউয়ের সাথে যা খুশি তাই করতে পারি, সেটাতে বউ বাধা দিলেই কি আর না দিলেই কি, তার কথা কে শুনবে শুনি? আর তুমি আমাকে বাধা দিলেই কি আমার শুনতে হবে নাকি? হ্যাঁ, একদম কিন্তু ভালো হবে না তোকে, আমি বলে দিচ্ছি। তুই যদি জোর করে আমার কাছে আসিস তাহলে কিন্তু। কাছে আসলে কি করবে? চিৎকার করবে? করো, তাহলে তোমার বোনই ভাববে যে তার দেবর খুব বেশি আদর করছে তার বোনকে। তারপর কাল সকালে যখন ভাইয়া জিজ্ঞেস করবে আমি তোমার গায়ে হাত তুলে দিয়েছি কিনা, তখন তুমি কি বলবে? আমি তো সবটা সরাসরি বলে দেব তখন। তুই একটা বাজে ছেলে, নাহলে তোর সাথে আমার বিয়ে হতো না। তোর মতো বাজে ছেলেকে আমি বিয়ে করার জন্য আমার জীবনটা। আরে রাখো তো ওইসব বাজে ছেলে। এই সেই কালকে যে বাসরটা হয়নি তোমার জন্যই, আজকে তো আমার বাসর। তুমি চাইলেও আমাকে রুম থেকে বের করতে পারবে না। তোমার ইচ্ছা হয় তুমি বেরিয়ে যাবে। তবে একটা কথা শোনো, ওই বাইরে ওই যে বারান্দার সাইডে যে জানালাটা আছে, ওখান থেকে না মাঝে মাঝে রাতে দেখি কেউ একজন তাকিয়ে থাকে, ট্যাপ ট্যাপ করে। আমার না ভীষণ ভয় লাগে। তুমি যদি চাও তার সাথে দেখা করে দেখে আসতে পারো। আর সবচেয়ে বড় কথা, আগে গেস্ট রুমে এখন তালাবদ্ধ, তুমি গিয়ে থাকতে পারবে না। আর তোমার বোন কেউ কিছু বলতেও পারবে না। তাই যদি এখানে থাকার হয়ে থাকো
থাকার হলে থাকো, না হলে বাইরে গিয়ে থাকো। শেষ রাতে কেউ এসে যদি তোমার সাথে কথা বলতে চায় তখন কিন্তু বলতে পারবে না যে আমি তোমাকে রুম থেকে উম, বের করে দিয়েছি। আর এটা তোমার বোন বিশ্বাসও করবে না। মিশমি যে একা থাকতে রাতে ভয় পায় সেটা ঈশান খুব ভালো করেই জানে, তাই মেয়েটাকে ভয় দেখালো। মিশমি চুপ করে রইল আর কেমন যেন ভয়ত চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা এগিয়ে আসতেই ও পেছাতে লাগলো। পেছাতে পেছাতে মিশমি খাটের উপর পড়ে যেতে নিলেই ঈশানের শার্টের কলারটা খামচে ধরে ফেললো। সাথে সাথে দুজনে একসাথে বেডে পড়ে গেল। মিশমি নিচে আর ঈশান ওর উপরে। এবার দুজনের মাঝখানে কোনো গ্যাপ নেই, দুজনে দুজনের সাথে লেপ্টে আছে। মিশমিকে শাড়ি পরা অবস্থায় আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। শাড়িটা ভাবি পরিয়ে দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, মেয়েটাকে হালকা মেকআপে আর বউ সাজে যতটা সুন্দর লাগছিল তার থেকে আজকে বেশি সুন্দর লাগছে, কারণ শাড়িতে অসাধারণ লাগে মেয়েটাকে। অফিসে ওকে একবার দেখেছে, কিন্তু এখন এই মুহূর্তে নিজের বউ হিসেবে পেয়ে এসব চোখ ফেরাতে পারছে না। মিশমির ঠোঁট জোড়া কাঁপছে আর কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটা চোখ বন্ধ করে রেখেছে। ঈশানের ইচ্ছে করছিল ও ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু আবার পরক্ষণে কথা মনে হলো এই নিষিদ্ধ কাজটা করা যাবে না। ঈশান নিজেকে দমিয়ে রাখলো। তারপর যখন ও ঠোঁটের কাছে ঠোঁট আনলো, মিশমি সেটা বুঝতে পেরে বিছানার চাদর দুহাতে খামচে ধরলো আর কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। মেয়েটা ভেবেছিল ঈশান হয়তো ভুলভাল কিছু একটা করে বসবে, কিন্তু ছেলেটা সেটা না করে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি আসলে অনেক সুন্দর, তবে ব্যবহারটা যদি আরেকটু সুন্দর হতো। আমার দেখা জীবনের সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে হতে তুমি, কিন্তু আফসোসের বিষয় সেটা কখনোই সম্ভব না। বউ, সারা জীবন একসাথে থেকে গেলে হয় না? কথা দিচ্ছি অনেক ভালোবাসবো তোমায়। হয়তো আমাদের কিছু নেই, আর তোমার ভাষাতে টাকাতেই তো সব, কিন্তু দিন শেষে দেখবে তোমার কাছে টাকা সব হবে না, ভালোবাসাটাও তোমার খুব বেশি প্রয়োজন হয়। মিশমি ঈশানকে ঠেলে সরিয়ে দিতে চাইলে ছেলেটা উঠে যেতে নিল, কিন্তু টাল সামলে উঠতে পারল না, যার কারণে মিশমি ঠোঁটের সাথে ঠোঁট জোড়া টাচ লেগে গেল। ঈশান ঠোঁটে স্পর্শ করতেই মিশমি চোখ জোড়া বড় বড় ছেলেটার দিকে তাকিয়ে রইল। ও একটা ডেভিল হাসি দিয়ে মেয়েটার উপর থেকে উঠে গেল আর বলতে আরম্ভ করলো, দোষটা আমায় দিয়ে লাভ নেই, তাড়াহুড়ো তুমি করছিলে, আমি তো তোমাকে ছিঁড়ে দিতাম, কিন্তু তুমি হাঁসফাঁস করছিলে। দিন শেষে এরকম একটা কাণ্ড ঘটতে দেখেছো? মিশমি উঠে বসলো, তারপর বারবার ঠোঁট দুটো হাত দিয়ে মুছতে আরম্ভ করলো। তখন ঈশান একটা ডেভিল হাসি দিয়ে বলল, রাগ করলে কিন্তু তোমাকে হেব্বি লাগে, মাহিরি বলছি। রাতে মিশমি ঈশানের সাথে অনেকক্ষণ বাকি তর্ক চালালো, কারণ একই বেডে থাকবে না বলে। ঈশান তখন রাগী চোখে তাকাতেই মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান সবাইকে বলে দিবে বিষয়টা, সেটা ভেবেই মাঝখানে বড় একটা কোলবালিশ দিয়ে তারপর ঘুমোলো। সকালবেলা উঠে দেখলো রাতের মতোই আছে। মিশমি ভেবেছিল সকালবেলা ঈশানকে নিজের কাছে দেখে খুশি মতো একটা থাপড় বসাবে, কিন্তু সেই সুযোগটা আর হলো না। ঈশান ফ্রেশ হয়ে নিল, তারপর মিশমি ফ্রেশ হয়ে আসতেই ঈশান ওকে নিয়ে গেল ব্রেকফাস্ট করতে, কিন্তু ব্রেকফাস্ট করে আবার রুমে আসতে চাইলেই ঈশান ওকে ডাইনিংয়ে নিয়ে গিয়ে বসালো। ঈশান ভেবেছে মেয়েটাকে যদি এরপর থেকে বাসার বাইরে যেতে দেয় তাহলে হয়তো ওই ছেলেটার সাথে যোগাযোগ রাখবে, আর তাতে হয়তো বা সারা জীবন ওদের মাঝে দূরত্বটা থেকে যাবে। আর ঈশান চেয়েছে সব কিছু ঠিকঠাক হয়ে যাক। বিয়ে যখন করেছে সারা জীবন ভর শুধু বিয়ে কি করে যাবে? কপালে না থাকলে এই রাগী মেয়ের সাথে মানিয়ে নিতে পারবে না। কিন্তু দিন শেষে আবার যদি তেমন কেউ আসে তাহলে সারা জীবন কি এরকম করেই চলতে থাকবে? আর বিয়েটা যেভাবেই হোক হয়েছে, তাই ঈশান চাইছে যেন এই সম্পর্কটা নষ্ট না হোক। আর ভাবি বারবার রিকোয়েস্ট করেছে, আর ঈশানও ভেবেছে যদি ওদের দুজনের সম্পর্কটা নষ্ট হয় তাহলে ভাইয়া কষ্ট পাবে আর তার শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্কটা নষ্ট হবে। এটা ভেবে ঈশান সব কিছু সিদ্ধান্ত নিয়েছে। ঈশান ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আমি বলছিলাম কি, তোমার বোনের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাছাড়া তোমার বোন একদম লবডঙ্কা, কাজের বেলায় কিছুই করতে পারে না। না হয় তুমি ওকে সব কিছু শিখিয়ে দিও, এখন থেকে ওর আর অফিস যাওয়ার কোনো দরকার নেই, কি বলো? কেন অফিসে যাবো না? কেন, অবশ্যই যাবো আমি। এত কথা বলিস কেন?
আমি কি সংসার করছি না? তাছাড়া বিয়ের পর চাকরি বাকরি করতে হয় না, শ্বশুর শাশুড়ি সেবা করবি সেটাই অনেক। আর সবচেয়ে বড় কথা তুই জানিস, আমার বেবি পেটে। এখন আমার পক্ষে এত কাজ করা সম্ভব না, তাই যতদিন পর্যন্ত আমি একটু সুস্থ স্বাভাবিক আছি ততদিনে তুই রান্না করাটা শিখে নিবি। আর আমি কোনো কথা শুনতে চাইছি না। আব্বু অফিস সামলে নিবে, তাছাড়া তোর ভাই আর ঈশান আছে না, ওরাও অফিস দেখবে। কেন ওদের অফিস সামলাতে হবে কেন? আমরাই তো পারি। তাছাড়া তুমি কেমন অফিস সামলেছ সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া ঈশান সামলালেও যে কথা, তুই সামলালেও সেই কথা। তোকে আর যেতে হবে না, মেয়ে মানুষ হয়ে এত বেশি বুঝতে হয় না। মিশমি রাগে গড়গড় করতে লাগলো। তখন ঈশান একটা ডেভিল হাসি দিতেই মেয়েটা সেখান থেকে গটগট পায়ে হেঁটে চলে গেল। এবার ঈশান ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আসলে আমি তোমার বোনকে অফিসের জন্য যেতে দিতে চাইছি না। ও বাইরে যেতে পারলেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করার সুযোগ পাবে। তোমার বোন গত দুদিন আগে আমাকে বলেছে যে তার বয়ফ্রেন্ডের জন্য বিয়েটা করতে চাইছিল না, এজন্য সেদিন বিয়ে থেকে বাঁচার জন্য ওই ছেলেটাকেও হুমকি ধমকি দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ওই ছেলেটা বাইরে থাকে। ও তোমার বোনকে যে ভালোবাসে না এটা শিওর। বড় লোকের ছেলেরা যে এসব নিয়ে ছেলে খেলাই করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর এখন বিয়ে হয়ে গেছে, আমি চাইছি না আমার বউ থাকাকালীন সময়ে তোমার বোন অন্য কারোর সাথে দেখা করতে যাক কিংবা এরকম কিছু তাদের মাঝে থাকুক। তুমি তো বাঁচিয়ে থাকবে, তোমার বোনকে সবসময় দেখে রাখবে, ও যেন কোথাও যেতে না পারে। ঠিক আছে ভাইয়া, তুমি যে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছো সেটার জন্য আমি অনেক খুশি হয়েছি। আর আমি চেষ্টা করব ওকে সব সময় দেখে রাখার, আর তুমিও চেষ্টা করো ওর কাছাকাছি যাওয়ার। সেটা তো করছি, কিন্তু কতটুকু পারবো আর কতটুকু সম্ভব হবে সেটা জানি না, তাই চেষ্টা তো করেই যেতে হবে। এমন করে পুরো একটা সপ্তাহ কাটলো। এই একটা সপ্তাহে ঈশান যথাসম্ভব চেষ্টা করেছে মিশমির কাছাকাছি আসার, কিন্তু মেয়েটা ওকে দেখলেই নাক সিটকে দূরে সরে যায়। মিশমি যে এরকম কিছু করবে ঈশান সেটা খুব ভালো করে জানতো। তার উপর যখন থেকে ওর বউ হয়ে এসেছে তখন থেকে মেয়েটা একদম ওকে সহ্য করতে পারে না। ঈশান জানে এই অসহ্য আর সীমানাহীন বিরক্তির কারণটা ও নিজেই। তার উপরে যে কতদিন এরকমভাবে থাকবে দুজনে তার ঠিক নেই। এক সপ্তাহ পরের ঘটনা, ঈশান সেদিন অফিস থেকে আসলো, খেয়াল করলো মিশমি কারোর সাথে কথা বলছে। ঈশান ফোনটা নিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো রাফিন বেবি নামে সেভ করা নাম্বারটা। ঈশান একটু রাগি চোখে তাকাতেই মিশমি যখনই ওকে কিছু বলতে নিবে তার আগেই ছেলেটা ওকে ধমক দিয়ে বলতে আরম্ভ করলো, একদম চুপ। স্বামী থাকতে পরপোজের সাথে এরকম ঢলাঢলি করে কথা বলতে লজ্জা করে না? তোমার তো লজ্জা থাকা উচিত যে বাবা মা মান সম্মান বাঁচানোর জন্য হলেও আমার সাথে বিয়েটা দিয়েছে, আর তুমি কিনা এখন বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো। মিশমি কোনো কথা বলতে গেলে ঈশান ফোনটা আছাড় মারার জন্য হাতের উপর ওঠাতেই মেয়েটার চোখ বন্ধ করে ফেলল। ঈশান আর ফোনটা আছাড় মারল না, কানে এনে দিয়ে তারপর বলতে লাগলো, শুনুন মিস্টার, আপনি রাফির না কাফির আমি জানি না, তবে আপনার যে গার্লফ্রেন্ড ছিল সে বর্তমান আমার বউ, তাই ভুলেও আমার বউয়ের সাথে যেন আপনার আর যোগাযোগ না থাকে। আমি নম্বরটা ব্লক করে দিচ্ছি আর ডিলিট করে দিচ্ছি। এরপর থেকে যদি ওর সাথে যোগাযোগ করার চেষ্টাও করেন তাহলে আপনার যে কয়দিন লাগে আর আমার যে কয়দিন লাগে সেটা আমি বুঝে নিব, কিন্তু ভুলেও আমার বউয়ের আশেপাশে দেখলে তোকে শেষ করে ফেলবো। এবার ঈশান ফোনটা বেড়ে ফেলতেই মিশমি যখনই কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওর মাথার পিছনে শক্ত করে ধরে নিজের মুখের সামনে মুখটা এনে বলতে আরম্ভ করলো, আমি তোমার কাছে কাঠের পুতুল হয়ে থাকবো, তুমি যা ইচ্ছা তাই করবে সেটা ভেবেছিলে? বিয়ের পর থেকে তুমি যতটুকু আমাকে দেখেছো সেটা তোমার সামনে আমি শুধু ভালোভাবেই কথা বলেছি, কিন্তু তুমি যতটুকু কঠোর হতে পারো তার থেকে দ্বিগুণ কঠোর আমি হতে পারি। তাই ভুলেও আবার ওই ছেলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। ভালোভাবে বলেছি সেটা শুনবে, আর যদি না করো তাহলে কিন্তু আমি কি করতে পারি তাহলে সেটা তুমি খুব ভালো করেই জানো। মিশমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলতে লাগলো, জোর করে তুই শুধু আমার সাথে শারীরিক সম্পর্কটাই করতে পারি, কিন্তু এর থেকে বেশি তুই কিচ্ছু পাবি না। তারপরে দেখবো যদি তার প্রয়োজন হয় সেটাই করব, তারপরও তুমি আমার সাথেই থাকবে, আমার বউ হয়ে থাকবে, তুমি কোথাও যেতে পারবে না।
মিশমিকে ঈশান আর কিছু বলার সুযোগ দিল না। ও ঠোঁটের সাথে ঠোঁট জোড়া ছোঁয়ালো। ঈশানের এমন কাজে মেয়েটা স্তব্ধ হয়ে গেল আর ট্যাপ ট্যাপ করে ঈশানের চোখের দিকে তাকিয়ে রইল। ঈশান মিশমির ঠোঁট জোড়া কয়েক সেকেন্ড বাদে ছেড়ে দিতেই মেয়েটা আবারও যখন কিছু বলতে যাবে তার আগেই ওর ঘাড়ে আর গলায় মুখ ডোবালো। সাথে সাথে মেয়েটা একদম নিশ্চুপ হয়ে গেল। ঈশান এতদিন শান্তভাবে ওর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করেছে, সেটা আজকে বুঝতে পেরেছে মিশমি। কিন্তু আজকে ছেলেটা ওর সাথে এত বেশি রুডলি আচরণ করবে সেটা ভাবতেও পারেনি মিশমি। কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর গলায় আর অসংখ্য পরিমাণে চুমু দিল, যার জন্য মিশমির ভিতরে এক অজানা শিহরণ বয়ে গেল। ও না চাইলেও ঈশানের চুলগুলো এক হাতে খামচে ধরল, অন্য হাতে নিজের শাড়িটা খামচে ধরে চুপ করে রইল। ঈশান এর মাঝে ওর গলায় একটা বাইট দিতেই মিশমি কিছুটা ব্যথায় কোকিয়ে উঠল। তখন ঈশান ওর গালে একটা চুমু খেয়ে বলতে লাগলো, শোন, আমি চেয়েছিলাম ভালোভাবে তুই ভালো পথে ফিরে আসবে আর আমাকে ভুলে যাবে, সংসারে মনোযোগ দিবে, কিন্তু তুমি ভালো ভদ্র ভাষার কথা শোনার মেয়েই না, তাই তোমাকে। মিশমি সেখানেই বসে রইল। ঈশান ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। মেয়েটা সেখানেই কিছুক্ষণ বসে থেকে চুপচাপ কি যেন ভাবছে। ঈশান এসে ওকে নিয়ে নাস্তা করতে নিচে গেল। ছেলেটা ওকে টানতে টানতে নিয়ে এসেছে, যার জন্য ভাবি এবার কিছু জিজ্ঞেস করবে তার আগেই ঈশান নাস্তা দিতে বলল। ভাবি বুঝতে পারলো ছেলেটা রেগে আছে, তাই তেমন কিছু বলার সুযোগ হলো না। রাতে খাওয়া দাওয়ার পর মিশমি মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমোতে গেলে ঈশান তখন কোলবালিশটা ছুঁড়ে ফেলে দিল আর রাগী কণ্ঠে বলতে লাগলো, বউ আর জামের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। এখন থেকে তুমি আমার বুকে ঘুমাবে আর আমি তোমাকে আদর করে তারপর ঘুম পাড়াবো। তুই কিন্তু বেশি বেশি করছিস, আমি কিন্তু তোকে। রাতে আমাকে মেরে দিয়ে বাসায় চলে যেও, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো। না হলে আমি বেঁচে থাকলে তোমাকে কখনো অন্য কারো হতে দেবে না, আর না তুমি আমার থেকে দূরে যেতে পারবে। ঈশান কথাগুলো বলে মিশমিকে কাছে টেনে নিল, তারপর বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাজারটা চুমু দিল। মাথায় হাত বুলিয়ে দিতে গেলেই মিশমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ঈশানও মিশমির ঘাড়ে আর গলায় নাক ডোবালো। কয়েকটা বাইট দিতেই মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। তখন ঈশান ওর কোমরের শাড়িটা সরিয়ে দিয়ে স্লাইড করতে মেয়েটা শান্ত হলো। মিশমি ঈশানের শার্টের কলার খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। এবার ঈশান ওর গালে একটা চুমু খেয়ে তারপর ওর মুখের কাছে মুখটা নিয়ে বলল, একবার ভালোবাসার চেষ্টা করে দেখো, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা তুমি আমার থেকে পাবে, কিন্তু পরিবর্তে কিছু দেওয়ার চেষ্টা করো ঘৃণার মতো, তাহলে সেটা তোমার জন্য বিপরীতভাবে ফিরে পাবে। মিসমি, আমি চাইছি না এরকম কিছু তোমার দ্বারা হোক। মেয়েটার কোনো কথা বলতে পারল না। পরদিন সকালবেলা বুঝতে পারলো ঈশান এখনও ওকে জড়িয়ে ধরে রেখেছে। মিশমি জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। ঈশান বুঝতে পারলো এভাবে এই মেয়েটাকে বাগিয়ে আনতে পারবে না। এমন করে যাচ্ছে দিন। ঈশান জোরপূর্বক ওর সাথে নিজের অধিকার খাটানোর চেষ্টা করে। মিশমি মাঝে মধ্যে ঈশানের সাথে অনেক বেশি তর্ক বিতর্ক করে, তারপরও ঈশানের তাতে কোনো হেলদোল নেই। ঈশান নিজের কাজে ব্যস্ত, ওকে নিজের কাছে বারবার টেনে নেয়, আর তারপর আদরের স্পর্শ দিতেই মিশমি চুপচাপ হয়ে যায়। 2টা মাস এমন করেই কাটলো, কিন্তু এরই মাঝখানে মিশমির দিক থেকে ঈশান এমন কোনো রেসপন্স পায়নি। আর যখন বুঝতে পারলো যে মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রেখেছে, তখন ঈশানের মনে হচ্ছিল এর শেষ কবে, কোথায়, কিভাবে হবে। ঈশান বাসায় এসে দেখলো মিশমি ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ছেলেটা রাগ করে ওর ফোনটা ভেঙে দিল, যার জন্য মেয়েটা কষিয়ে ওকে একটা থাপ্পড় মারল। আর ঈশান রাগের মাথায় ওকে জোর করে ঝেড়ে ফেলে দেয়। তারপর 2 হাত বেডের সাথে চেপে ধরে কিছুক্ষণ রাগটাকে কন্ট্রোল করার জন্য ওর ঠোঁটে কিস করলো। তারপর মিনিট 5 পরে ছেড়ে দিতেই দেখে মিশমির চোখ দিয়ে পানি পড়ছে। বুঝতে পেরে ঈশান ওর ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিল। আরও কয়েকটা মুহূর্ত মেয়েটাকে আদর দেওয়ার পর ছেড়ে দেয়, কিন্তু এরকমটা ঈশান করতে চায় না। তারপরও মেয়েটাকে শান্ত করার জন্য শেষে জোর করেই করতে হয়। ঈশানের এরকম কর্মকাণ্ডের জন্য কান্নাকাটি করলো মিশমি আর বলল ওর সাথে থাকবে না। ঈশান রাতে জোর করে ওকে খাবার খেতে নিয়ে গেল।
এমন করে আরও একটা সপ্তাহ কাটলো, কিন্তু মেয়েটা ওর সাথে কোনো কথাই বলে না। শেষে ঈশান নিজের কিছু জমানো টাকা দিয়ে মেয়েটার জন্য একটা ফোন কিনে এনে দিল। ফোনটা হাতে দিয়ে বলতে আরম্ভ করলো, তোমার ফোনটা ভেঙে ফেলেছিলাম, তার জন্য আসলে খুব দুঃখিত। রাগের মাথায় এরকমটা করেছি, চাইনি তুমি অন্য কারোর সাথে মেলামেশা করো। তুমি তো আমার থেকে সিনিয়র, এইটুকু তো বুঝতে পারো যে বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে হয় না। তারপরও তুমি যে কেন এসব করো সেটা আমি ভেবে পাচ্ছি না। তুমি এইটুকু বুঝতে পারো না যে বিয়ের পরও একটা মেয়ের সাথে একটা ছেলে কেন সম্পর্ক রাখে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেলেটা তোমার থেকে এই কয়েক মাসে অনেক টাকা নিয়েছে, সেটা আমি খুব ভালো করেই জানি। বড়লোকের ছেলে হওয়া সত্ত্বেও তোমার থেকে এত টাকা নিয়েছে কারণ তোমাকে ভালোবেসে নয়, তোমাকে ইউজ করতে চেয়েছে। তুমি খোঁজখবর নিয়ে দেখতে পারো ওর সম্পর্কে। যদি মনে হয় যে ও ভালো, তাহলে তুমি নিজের ইচ্ছায় ওর সাথে চলে যেও। আমি আর তোমাকে জোর করব না, কারণ এই 2টা মাসে আমি বুঝতে পেরেছি জোর করে আর যেই হোক কাউকে ভালোবাসা যায় না। আমি চেষ্টা করেছি তোমাকে ভালোবাসার, আর তুমি চেষ্টা করেছো আমার থেকে দূরে সরে যাওয়ার। যাই হোক, যেটা ভালো মনে হয় পরিবারের সবাইকে বলে সেটাই করো। আমি তোমাকে আর জোর করতে চাইছি না মিসমি, তবে একটাই রিকোয়েস্ট থাকবে, অন্তত আর যাই হোক আমার পরিবারের সম্মানটা নষ্ট করো না। তুমি এই বিয়েটা ভেঙে চলে গেলে ভাইয়া রাগ করে তোমার আব্বু আম্মুর সাথে আর যোগাযোগ করবে না। তোমার আপু আমার সাথে আর কথা বলার মতো কোনো মুখ পাবে না, কারণ তুমি যে কাজটা করবে এতে 2 পরিবারের সম্পর্কটা নষ্ট হবে। এখন জেনে শুনে তোমার এত বুদ্ধি নিয়েও যদি এরকম কিছু করো, তাহলে আমার আর কিছু বলার নেই মিসমি। ঈশান ভেবেছিল অন্তত আর যাই হোক মিশমি ওর কথাটা একবার অন্তত ভেবে দেখবে আর সবটা বোঝার চেষ্টা করবে, কিন্তু মেয়েটা এত বেশি বকে গেছে যার জন্য ওর কথাটা একটাবারও ভেবে দেখা তো দূরে থাক, একটাবার চিন্তাও করেনি এসব করলে মান সম্মান যাবে। আরও 1 সপ্তাহ বাদে মিশমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাসার বাইরে গেল। ঈশান দুপুরে লাঞ্চ করে এসে সবেমাত্র কেবিনে বসেছিল, এরই মাঝখানে ভাবির নাম্বার থেকে কল আসলো। রিসিভ করলে ওপার থেকে ভাবি বলতে লাগলো, ভাইয়া, আমি রুমে ঘুমিয়েছিলাম, এর মাঝখানে মিশমি আমাকে না বলে যে কোথায় যেন একটা বেরিয়ে গেছে। তুমি একটু দেখবে ও কোথায় গেল? ঈশানের মেজাজটাই পুরো খারাপ হয়ে গেল। ছেলেটা আর এক মুহূর্ত দেরি করলো না, মিশমির লোকেশনটার ট্র্যাক করলো। মেয়েটা যে এরকম কিছু করতে পারে আগে থেকেই ঈশান সেটা চিন্তাভাবনা করে রেখেছিল, তাই ওর ফোনের লোকেশনটা আগেই ঈশান ট্রেস করে রেখেছিল, পরবর্তীতে যদি কাজে লাগে। আর ওর ফোনটা যখন ভেঙেছিল সেটা ঠিক করার জন্য গিয়েছিল, দেখেছিল লোকেশন সবসময় অন থাকে, তাই নতুন ফোনটাই লোকেশন অন করে রেখেছিল। তাই বেশি সময় লাগলো না, 1 ঘন্টার মধ্যেই মেয়েটাকে পেয়ে গেল। একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে দাঁত কেলিয়ে বলছে ভদ্রমহিলা। এবার ঈশান গিয়ে কিছুক্ষণ ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তারপর হুটহাট করে ওদের কাছে গিয়ে ওদের পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল। মিশমি কিছু বলতে যাবে তার আগেই ঈশান ছেলেটার দিকে হাত এগিয়ে দিয়ে বলতে লাগলো, হাই, আমি ঈশান, আপনার গার্লফ্রেন্ডের হাজব্যান্ড। মিশমি অবাক চোখে কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা হাত মেলাচ্ছিল না দেখেই ঈশান নিজেই ওর টেবিলের উপর থেকে হাতটা নিয়ে মেলালো আর বলতে আরম্ভ করলো, আমি জানি আপনাদের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্ক চলছে, যাই হোক আমি চাইছি না আপনাদের মাঝখানে আর বাধা হয়ে থাকতে। যেহেতু আমি আপনাদের মাঝখানে 3য় ব্যক্তি, তাই আমি চাইছি যে আমাদের সম্পর্কটা শেষ হোক। আর সত্যি করে বলতে গেলে আপনার গার্লফ্রেন্ডের সাথে আমার তেমন কিছুই হয়নি, তাই আমি বলবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার গার্লফ্রেন্ডকে বলুন আমার থেকে ডিভোর্স নিয়ে নিতে, কারণ আমি চাইছি না আমার বাড়ির সম্মানটা নষ্ট হোক। মিশমি কিছু বলতে যাবে তার আগেই ঈশান হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, আমার থেকে ডিভোর্স নিয়ে যার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমার বউ থাকাকালীন সময়ে কোনো রকমের বেগরবাই করার চেষ্টা করবেন না। আপনাকে আমি জোর করেছিলাম থাকার জন্য, এখন আমি সহজ করে দিয়েছি, আপনি চলে যেতে পারেন। আর এই যে মিস্টার, আপনি যা ইচ্ছা ওর সাথে তাই করতে পারেন। আমি কোনো লাভের আশায় ওর সাথে সম্পর্ক করছেন আমি সেটা খুব ভালো করেই জানি, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে বিদায় হবেন, না হলে এই শহরে যদি আপনাদের দেখি তাহলে আপনি কোন বাপের বেটা আমি কিন্তু সেটা দেখতে যাব না। মিশমি কোনো শব্দ করার আগেই ঈশান সামনে থাকা একটা গ্লাস দিয়ে সজোরে আছাড় মারল, সাথে সাথেই মেয়েটা চুপচাপ হয়ে গেল।
ঈশান একটু মুচকি হেসে সেখান থেকে বেরিয়ে গেল। মিশমি ভেবেছিল ঈশান ওকে এখান থেকে জোর করে নিয়ে যাবে, কিন্তু ছেলেটা তার উল্টোটা করলো, ওর যাওয়ার পথটা সহজ করে দিল। মিশমি কিছু বলছে না দেখে ছেলেটা বারবার হাজারটা কথা জিজ্ঞেস করলো। এরই মাঝখানে মিশমির নাম্বারে একটা SMS আসলো। ও কিছুক্ষণ চুপ করে থেকে SMSটা ওপেন করতেই দেখলো রাফিন, অর্থাৎ যে ছেলেটা ওর সামনে বসে আছে তারই অন্য কিছু মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থাতে দেখা যাচ্ছে। মিশমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। SMSটা ওর বান্ধবীর নাম্বার থেকে এসেছে। সপ্তাহখানেক আগে মিশমির বান্ধবীর সাথে বিষয়টা আলোচনা করেছিল। মেয়েটা ওকে বলেছিল যেটা হয়েছে সেটা মেনে নিতে। তাছাড়া বিয়ের আগে এরকম প্রেম ভালোবাসা থাকতেই পারে, তাই বলে বিয়ের পরও যদি স্বামী থাকাকালীন সময়ে এসব করে, সমাজের মানুষ আর পরিবার কখনো এসব মেনে নিবে না। তাই মিশমি বিষয়টা নিয়ে ভাবলেও তেমন করে মাথা ঘামায়নি, কিন্তু ওর বান্ধবী বলেছে ওকে খোঁজখবর নিয়ে দিবে। আজকে যে কোথা থেকে এগুলো বের করলো কে জানে। তবে মিশমি ওর বান্ধবীকে সাথে সাথেই কল করলো। সামনে থাকা ছেলেটা হাজারটা কথা বললেও মিশমি বান্ধবীকে কল করে জিজ্ঞেস করলো, তুই এগুলো কোথায় পেলি? আর এগুলো তো দেখে মনে হচ্ছে এডিট করা। আমার বয়ফ্রেন্ড এগুলো জোগাড় করেছে। এছাড়া উনি ঈশানকে চেনে, ঈশানের অফিসেও একটা জব করে, সেখান থেকেই ওদের সাথে পরিচয়। তার উপর যখন বলেছিলাম তোর বয়ফ্রেন্ড সম্পর্কে, তখনও খোঁজখবর নিয়ে সবই জানতে পারে। আমি জানি না তুই এরপরে কি করবি, তবে আমার মনে হচ্ছে সব শেষ করে দেওয়া উচিত তোর। দেখ, এখন আমি আবারও বলবো যে ঈশান ভাই অনেক ভালো মনের মানুষ। তুই ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। ছেলেটা তোকে ভালোবাসে। এর 2টা মাসেও কি তুই বুঝতে পারিসনি? জোর করে তোর সাথে কিছুই করেনি, আর যেটুকু না করলে নয় সেটুকুই করেছে। তাই মান সম্মানটা বজায় রেখে তুই সব কিছু শেষ করবি। অন্যদিকে ঈশান বাসায় চলে গেছে, কি করছে কে জানে। তবে রাফিনের সাথে মিশমি আর বেশিক্ষণ কথা বলল না। রাফিন বিষয়টা জিজ্ঞেস করতে মেয়েটা ওকে শুধু এবার ভিডিওটা দেখালো। রাফিন কিছু এক্সপ্লেন করতে গেলেই মিশমি ওকে কষিয়ে 2টা থাপ্পড় মেরেছে। মিশমি সেখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু বাসায় এসে দেখলো অন্য বিষয়। ভাইয়া, ভাবি, আব্বু আম্মু আর মিশমির আব্বু আম্মু সেখানে বসে আছে। ভদ্রলোক আর ভদ্রমহিলার মুখটা কালো হয়ে আছে। এমন কিছু দেখে মিশমি খানিকটা ভয় পেলেও এগিয়ে আসতে লাগলো। এরই মাঝে ঈশান বলতে শুরু করলো, আঙ্কেল আন্টি, আমি জানি এসব শোনার পর আপনাদের খারাপ লাগছে, তারপরেও আমার কিছু করার নেই। জোর করে সেদিন নিজেদের সম্মানটা বাঁচাতে গিয়ে আমার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন। আমি ভাবিকে হাজারবার বলেছিলাম বিয়ের পরও আমি চেষ্টা করেছি, কিন্তু আপনাদের মেয়ে ভালো হবার নয়। আর এসব বলার কারণ হতে পারে একমাত্র যে বিয়ে থাকাকালীন সময়ে সে অন্য ছেলের সাথে সম্পর্ক রাখে, ঈশান, আমি সে মেয়ে অন্তত বলছিলাম আর কি, সেই হোক ভালো আরেকবার- হতে পারে না। যদি ভালোই হতো তাহলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখতো না। অবশ্য এর জন্য একমাত্র দায়ী আমি নিজেকেই বলবো, কারণ ওদের দুজনের মাঝখানে আমি এসেছি। ছেলেটা হয়তো ওর সাথে লাভের আশায় সম্পর্ক রেখেছে, কিন্তু আমি এসব আলোচনা করতে চাইছি না। এইটুকুই বলতে চাই, অন্তত আপনারা এসব নিয়ে আর কোনো ঝামেলা পাকাবেন না। আপনাদের মেয়ে যেটা চায় আপনারা সেটাই মেনে নিন। ভাইয়া, আর একবার ভেবে দেখলে হতো না? সবাইকে এরকম করে হুটহাট করে ডেকে এনে এমন একটা সিদ্ধান্ত নিলে কি সব সমস্যার সমাধান হবে? অনেক ভেবেছি ভাবি, তোমার বোনের শুধু পায়ে ধরতে বাদ রেখেছি আমি। এখন যদি বলো সেটাও করি, তারপরও তোমার বোন বুঝবে না। একটা কথা জানো তো ভাবি, যদি কাউকে ভালোবাসো তার জন্য এতটাও নিজেকে ছোট করো না, যতটা ছোট করলে সে তোমাকে পায়ের ধুলোর সমানই ভাবে। আমি নিজে থেকে ওকে ভালোবাসার চেষ্টা করেছি, হাজারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে ওর ভাষায় আমি ওর কাছে ছোট লোক। আমার কিছুই নেই ওকে ভালো রাখার মতো। আমি চাইছি না এই ছোট লোকের কাছে আপনার বড় লোক বোন থাকো। আমি সেদিনই আপনাদের বলেছিলাম এগুলোকে ও মানবে না, সেটাই হলো। তাই বলছিলাম কি যে অন্তত আর যাই হোক আমাকে বিয়েটা রাখতে বলবেন না। আমি জানি এখন 2 পরিবারের সম্পর্কটা আমাদের জন্য নষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি এই 2.5 মাসে অনেক চেষ্টা করেছি আঙ্কেল, কিন্তু আপনার মেয়ে বোঝার নয়। আমি কি করিনি ওর জন্য ওকে একটাবার জিজ্ঞেস করে দেখবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, একটা ছেলের পক্ষে এর থেকে আর বেশি করা সম্ভব না। তবে যাই হোক ভাইয়া, এবার তো বুঝতে পারছো তোমার শালিকা কতটুকু আমার লাইফে ভালোর জন্য এসেছিল। ভালো করতে গিয়ে আমার জীবনটা এলোমেলো করে দিলে ভাইয়া।
ভালোবাসিনি কখনো কাউকে, তাই ভুল মানুষকে ভুল সময় ভালোবাসলাম। বুঝতে পারিনি আমার জেদে থেকে তার ইগোটা অনেক বেশি। আমি যত ভালোবেসে তাকে নিজের কাছে রাখতে চেয়েছি, সে তত বেশি আমার থেকে দূরে যেতে চেয়েছে। যাই হোক, আমি আর চাইছি না এইসব নিয়ে কোনো আলোচনা হোক। এখন আপনাদের মেয়ে আসলে আপনারা বাসায় নিয়ে যেতে পারেন, কারণ আমি চাইছি না এই বাড়িতে থাকাকালীন সময়ে রাস্তার কোনো কুকুর বিড়ালের সাথেও এরকম কিছু করুক যার জন্য আমার পরিবারের সম্মানটা নষ্ট হোক। যেমন সসম্মানে আমার সাথে পাঠিয়েছিলেন, তেমনি সসম্মানে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যাবেন, আমি এটাই আশা করব। মিশমি এর মাঝখানে এসেই ডাইনিংয়ে দাঁড়ালো। সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। মিশমি ঈশানের দিকে তাকিয়ে আছে, ছেলেটার চোখ দিয়ে পানি পড়ছে। ও মাথা নিচু করে আছে। ভাবি ভাইয়া ওর দুই পাশে বসে আছে। এর মাঝখানে এসে মিশমি বলতে শুরু করলো। ঈশান আমার কথা শুনো, আমি ডিভোর্স চাই না, বিশ্বাস করো। আমি তোমার সাথে থাকতে চাই, বিশ্বাস করো। আমি ওর সাথে। মিশমির আব্বু এসে যখনই ওকে থাপ্পড় মারতে নেবে, তার আগে ঈশান ওনার হাতটা ধরে ফেললো আর হাতটা নামিয়ে দিয়ে বলতে শুরু করলো। এখন আর এসব বলে শাসন করে কি হবে? আঙ্কেল যখন শাসন করা ছিল তখন করতে পারেনি, এখন এগুলো করলে কি সব ঠিক হয়ে যাবে? সময়ের কাজটা সময়ে করতে হয়। আপনারা সময় মতো মেয়েকে শাসন করতে পারেননি, এখন শাসন করলে সব ঠিক হয়ে যাবে? আর দয়া করে এইসব নিয়ে কোনো সিন ক্রিয়েট করবেন না। আপনারা সসম্মানে আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারেন। ঈশান, আমি বলছিলাম কি, আরেকবার। ঈশান ভাইয়ার দিকে রাগি চোখে তাকালো, তারপর টি টেবিলের উপর থেকে একটা ফুলদানি নিয়ে সজোরে ফ্লোরে মারলো আর চিৎকার দিয়ে বলতে আরম্ভ করলো। আমি কি মানুষ নই? আমাদের মানুষ বলে মনে হয় না? আর কত আমার সাথে এরকম করবে তোমরা? বারবার বলছো ভেবে দেখতে। তোমাদের সাথে যদি আজ এরকম কিছু হতো, ভেবে দেখতে তুমি? এইসব তোমাদের জন্য হয়েছে। তুমি সেদিন বারবার বলেছিলে বলে এরকম কিছু করতে হয়েছে। আমাকে আর কত ভেবে দেখতে হবে? আর এটা আমার সহ্য করেছি ওকে। একটাবার জিজ্ঞেস করে দেখো, একটা দিনের জন্য আমার সাথে ভালোভাবে একটু কথা বলেছে কিনা? আজকে আব্বা আম্মুর সামনে এসে এরকম করে বলছে যে সব ঠিক করে নেবে, সব ঠিক হয়ে গেছে, ওসব শেষ করে দিয়েছে। এসব নিজেকে ভালো সাজানোর জন্য করছে। তোমাদের কি মনে হয় এগুলো বললেই আমি সব মেনে নিব? কখনোই না। আমি আর কখনো নিজেকে ওর দিকে ফেরাবো না। মিশমি এসে ঈশানের সামনে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা ওর থেকে দূরে সরে গেল আর বলতে লাগলো। না, আর কোনো নাটক না। আর আমি আর কিছুই শুনতে চাইছি না। তোমার মুখ থেকে আর কোনো কিছু শোনার ইচ্ছা আমার নেই। আমার মতো ছোট লোকের কাছে থাকার অধিকার তোমার নেই। যাও, চলে যাও এই বাসা থেকে। হাজারটা কথা বললো ঈশান। চোখ দিয়ে পানি পড়ছে ছেলেটার, বারবার চোখের পানিগুলো হাতে মুছছে। মিশমি বুঝতে পারছে আজকে ঈশান কতটা বেশি কষ্ট পেয়েছে, কিন্তু একটা বারও বলতে পারছে না যে মিশমি সব শেষ করে দিয়েছে। ঈশান রুমের দিকে চলে যেতে গেলে কেউ একজন ওর পায়ে জড়িয়ে ধরলো। ঈশান খেয়াল করলো মিশমি ওর পাগুলো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। মেয়েটা তো সবে বলল ও সব শেষ করে দিয়ে এসেছে। ঈশান কিছুক্ষণ চুপচাপ মিশমির কান্নাকাটি দেখে তারপর জোর করে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো। এখন আমি কি করতে পারি আপনার জন্য? আপনি এসব বললেও আমি এখন বিশ্বাস করব না, কারণ এই 2.5 মাসে আপনি আমাকে অসহ্য যন্ত্রণা দিয়েছেন আর একটু একটু করে শেষ করে দিয়েছেন। আপনাকে আমি যত বোঝানোর চেষ্টা করেছি, আপনাকে আমি ভালোবেসে নিজের কাছে রাখতে চাই, আপনি তত বেশি আমাকে ইগনোর করেছেন আর বলেছেন আপনার সাথে আমার কোনোভাবেই যায় না, তাই তো? এখন আমি বলছি, আপনি আমার ভালোবাসার পাওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। বিশ্বাস করো ঈশান, আমি সব ঠিক করে নেব। আর আমি ওর কাছে থেকে চলে এসেছি। আজকের পর আর কখনো যোগাযোগ করবো না ওর সাথে। আপু ভাইয়া, তোমরা ওকে বলো না আমি আর কখনো এরকম কিছু করবো না। আমি ভুল করেছি, তার জন্য সারা জীবন আমাকে শাস্তি দাও, তারপর এরকম কিছু করো না। আমি এই বিয়েটা ভাঙতে চাই না, প্লিজ বিশ্বাস করো। আমাদের কিছু বলার মতো মুখ রাখিসনি তুই বোন। এত বিশ্বাস করে তোকে আমরা ওর হাতে তুলে দিয়েছিলাম। বিয়ের পরে আমি প্রত্যেকটা দিন তোকে বুঝিয়েছি যেন ঈশানের সাথে কোনো রূপ বাজে ব্যবহার না করিস। ও শুধু আমার জন্যই সবটা মেনে নিয়েছিল, সব কিছু ঠিক করে নিতে চেয়েছিল, কিন্তু তুই কি করলি? দিন শেষে ওকে কষ্ট দিলি। এটাই হবার ছিল। তোর জন্য আজকে 2টা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে গেল বোন। তুই এটা না করলেও পারতি। তোর যদি এতই ওর চরিত্রবান ছেলেটার সাথে প্রেম ভালোবাসা দরকার ছিল, তাহলে বাবাকে বলতে পারতি
যে তুই অন্তত আর যাই হোক আমাদের মতো গরিব পরিবারে এসে থাকতে পারবি না। ভাবি সেখান থেকে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। ঈশান রুমে এসে কিছুক্ষণ যাবৎ বেডের সাথে পিঠ ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। ওদিক দিয়ে কি হয়েছে কে জানে, তবে হয়তো মিশমিকে ওর আব্বু আম্মু নিয়ে গেছে। ঈশানের বারবার মনে হচ্ছে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যে যোগ্যতা রাখে না ওর ভালোবাসা পাবার, তার কোনো যোগ্যতা নেই এই বাড়িতেও থাকার। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। এরই মাঝখানে কেউ একজন রুমে ঢুকলো। ঈশান চোখ খুলতেই দেখলো মিশমি। মেয়েটা ওর সামনে এসে দাঁড়ালো। ঈশান উঠে দাঁড়াতেই মিশমি হঠাৎ করে ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠতে লাগলো। ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিতে চাইলে মিশমি ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখে বলতে লাগলো, বিশেষ করো, আমি আর কখনো তোমার থেকে দূরে যাবো না। তুমি যা বলবে তাই শুনবো। আমি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো। একটা সুযোগ দাও ঈশান, ভুল করেছি, ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দাও। আর কখনো এরকম কিচ্ছু হবে না। তুমি তো আমায় ভালোবাসো, তাই না বলো? তুমি আমাকে ছেড়ে দূরে গেলে আমি ভালো থাকতে পারবো না। আমি বুঝে গেছি তুমি আমার সত্যিকারের ভালোবাসা। আর কখনো এরকম হবে না। যান, আমাকে একটা সুযোগ দাও, দেখো আর কখনো এরকম কিছু করবো না। ঈশান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মিশমি বারবার ওকে কথাগুলো বলে যাচ্ছে। ছেলেটা কথার উত্তর দিচ্ছে না দেখে মিশমি কান্না করতে করতে এখানের বুক থেকে মুখ তুলল। তারপর হুটহাট করে ওর সারা মুখে, নাকে, কানে, গলায়, ঠোঁটে চুমু খেলো। ঈশান তার পরও কোনো রেসপন্স করছে না। বারবার চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। ঈশান কথা বলছে না দেখে এবার মিশমি ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া লাগিয়ে দিয়ে কিছুক্ষণ যাবৎ কিস করলো। তারপরও কোনো রেসপন্স করলো না ঈশান। ঈশান কোনো রেসপন্স করছে না দেখে মিশমি ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। মিনিট 10 যাবৎ মেয়েটা কান্না করলো। তারপর একটা সময় বলতে লাগলো, আমি সবাইকে বুঝিয়েছি ঈশান, বিশ্বাস করো আর কখনো এরকম কিচ্ছু হবে না। আমি একটা সুযোগ চেয়েছি, আর কখনো তোমাদের সম্মান নিয়ে কোনো প্রকার প্রশ্ন তুলতে দেবো না। তুমি যেমন আমাদের সম্মানটা বাঁচিয়েছো, তেমনি আমিও তোমাদের সম্মানটা বজায় রাখবো। দেখো আর কখনো এরকম কিচ্ছু হবে না। যা, একটাবারের মতো আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, এখন থেকে শুধু তোমাকেই ভালোবাসবো। তুমি যা বলবে সেটাই হবে, আর কখনো ভুল হবে না। যা। মিশমি হাজার কথা বলল কিন্তু ঈশান কোনো প্রকার রেসপন্স করলো না। মিনিট 5 বাদে মিশমিকে ঈশান জোর করে ছাড়িয়ে নিল। তারপর ওয়াশরুমে গেল। 15 মিনিট বাদেই ছেলেটা বেরিয়ে আসলো। ঈশান ফ্রেশ হয়ে আসলে মিশমি এগিয়ে এসে সামনে দাঁড়াতেই ছেলেটা বেডে গিয়ে বসে পড়ল। মিশমি আবারও ঈশানের পায়ের কাছে বসে পড়ল আর কান্নাকাটি করতে লাগলো। কিন্তু ঈশানের দিক থেকে আর কোনো প্রকার রেসপন্স পেল না। সেদিন রাতের বেলাতে মিশমি খাবার খায়নি, এমনকি রুম থেকেও বেরোয়নি। ঈশান আম্মুর রুমে গিয়ে অনেকক্ষণ আম্মুর কোলে মাথা রেখে শুয়েছিল। দিন শেষে যাকে ভালোবেসেছে সে ওর সাথে এরকম করলো। ভালোবাসতেই ভয় পেত ছেলেটা, আর সেই ছেলেটাই আজকে ভালোবেসে এরকম করে আঘাত পেয়েছে। আম্মু আব্বু ভাবি অনেকক্ষণ যাবৎ বোঝালো মিশমি আর এরকম করবে না, কিন্তু ঈশান কারোর সাথেই কথা বলেনি। আম্মু নিজ হাতে ছেলেকে খাইয়ে দিয়েছে। ছেলেটা রুমে আসলো। 10টা বেজে গেছে, কিন্তু মিশমি এখনও খাবার খায়নি। ছেলেটা ডাকলেও মিশমি উঠছিল না, তাই ও বলতে আরম্ভ করলো, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, যান গিয়ে খাবার খেয়ে নিন। না না, আমি কোথাও যাবো না। তুমি আমাকে বলো, তুমি আমাকে এখন থেকে তাড়িয়ে দেবে না? তুমি যদি আমায় এখান থেকে তাড়িয়ে দাও তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। আমি আপনাকে তাড়ানোর কেউ নেই। আপনার ইচ্ছা হলে থাকবেন, না ইচ্ছা হলে চলে যাবেন। আমি আপনাকে তাড়ানোর জন্য এরকম কিছু বলছি না। ঈশান কথাটা বলেই চুপ করে রইল। আর মিশমি আবারও কিছুক্ষণ ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো। শেষে ঈশান ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসালো। মেয়েটা খেতে চাইছিল না দেখে ঈশান ওকে শান্ত গলায় আরেকবার বলতেই মিশমি খেতে লাগলো। ঈশান বুঝতে পারলো মেয়েটার ক্ষুধা পেয়েছে অনেক, তারপরও কান্নাকাটি আর ভয়ের জন্য আসেনি। মিশমির খাওয়া শেষ হতেই রুমে আসলো। এখনও চোখের পানি মুছছে। ঈশান এসে বেডে বসতেই মিশমি সামনে দাঁড়ালো। মেয়েটার পায়ের কাছে বসতে গেলে ঈশান ওর হাত ধরে ফেললো। তারপর উঠিয়ে এনে ওর কোলের মধ্যে বসিয়ে কোমর জড়িয়ে ধরল। মিশমি অবাক চোখে ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান মেয়েটার গালের একপাশে হাত রেখে কপালে চুমু দিয়ে বলতে লাগলো, আর আমাকে এরকম করে কষ্ট দেওয়ার ইচ্ছা হবে বউ?
তোর না না, কখনো না, বিশ্বাস করো, কখনো এরকম কিচ্ছু করবো না। আমি ভুল করেছি, বললাম তো। আমি বুঝতে পারিনি যে এরকম এরকম কিছু হবে। দেখো, তোমার তোমার এমনও কষ্ট হতে দেইনি, বিশ্বাস করো। ওর সাথে ওরকম কিচ্ছু করিনি, যার জন্য মনে হবে তোমার বউ অসম্পূর্ণ। সব কিছু ঠিকঠাক আছে ঈশান। ওর সাথে শুধু আমি কথাই বলেছি, আর হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এর থেকে বেশি কিচ্ছু হয়নি। আর তুমি যেটুকু করেছো ওই পর্যন্ত আমরা যাইনি, বিশ্বাস করো। আর আমাকে এরকম করে কষ্ট দেওয়ার ইচ্ছা হবে বউ? না না, বিশ্বাস করো, এরকম কিচ্ছু না। কিন্তু আবার ভয় হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আবারও এরকম করবে না, তার কি গ্যারান্টি আছে? তার আগে তুমি আমাকে একটা বেবি দিয়ে দাও, তাহলে তোমার ভয় কেটে যাবে। দেখো, আর কখনো এরকম কিছু হবে না। তুমিও যেমন আমায় ভালোবাসবে, আমিও ঠিক তেমন করেই তোমাকে। মিশমি কথাটা বলার আগেই ঈশান ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে গলায় আর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। মিশমি চুপচাপ ঈশানের এমন অনুভূতির স্পর্শগুলো উপভোগ করতে লাগলো। কয়েক মিনিট বাদেই ছেলেটা ওর বুকের উপর কয়েকটা এলোপাতাড়ি চুমু দিতে মেয়েটা শিউরে উঠল। বুকের সাথে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে চুলগুলো খামচে ধরল। এরপর কি হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।